বাংলা অঙ্ক বাঙালির অঙ্ক। আমার আগের এই বড় ম্যাচ নিয়ে বক্তব্যটার পরিপ্রেক্ষিতে এক ইস্টবেঙ্গল ফ্যান দেখলাম আমার ইউটিউবে লিখেছে যে আইএসএল স্কোয়াড সম্পর্কে কিছু বলতে। তো আইএসএল স্কোয়াড নিয়ে এই মুহূর্তে খুব বেশি আলোচনা করা বোধহয় ঠিক হবে না, তবু অল্প একটু আলোচনা করব। তো এই বক্তব্যে আমি আরও কিছু মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা বাঙালি এবং যে বাঙালিকে নিয়ে এই মুহূর্তে একটা সমস্যা রয়েছে, তার একটা মজার একটা দৃষ্টিভঙ্গি থেকে তার একটা আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা বলতে চাই যে সায়ন ব্যানার্জি, সায়নকে নিয়ে আগের বক্তব্যে অনেক কিছু বলেছি। আজকে খবর কাগজে দেখলাম বোধহয় প্রতিদিনে, দেখে খুব ভালো লাগলো যে সায়ন এখন মানে দুবেলা অনুশীলন করছে। এইটা আমি আমার চ্যাট ফোরামে আমরা অনেক আলোচনা করেছি এবং আমি ব্যক্তিগতভাবে আমার বিগত অনেক অডিওতে এগুলো উল্লেখ করেছি যে যারা ভারতীয় প্লেয়ার তারা ওই একবেলা অনুশীলন করেন। আমার কে কী করছে আমি দেখতে চাই না, কিন্তু আমাদের যারা স্থানীয় প্লেয়ার আছে তারা যে দুবেলা অনুশীলন করছিল না, এইটা নিয়ে একটা মনে আমার একটা ক্ষোভ ছিল। কারণ দেখুন, মানে হাওয়াবাজি করে কোনো সব কিছু হয় না। আপনি সোশ্যাল মিডিয়া অবশ্যই ব্যবহার করতে পারেন, করা উচিতও, কিন্তু তার মানে এই নয় যে সোশ্যাল মিডিয়া আপনাকে ফুটবলার বানিয়ে দেবে। মানে সোশ্যাল মিডিয়ায় যেমন রাজনীতি হয় না, সোশ্যাল মিডিয়া ফুটবলটা হয় না। রাজনীতি যেমন বুথ লেভেলে হয়, ফুটবলটাও কিন্তু মাঠেই হয়। তো মাঠের ফুটবল কিন্তু মাঠেই শিখতে হয়। কিন্তু এতদিন যেটা হচ্ছিল, ভিন রাজ্যের প্লেয়ারদের দেখা দেখি আমাদের স্থানীয় প্লেয়াররাও অনেকেই ভাবছিল যে কিছু ইনস্টা রিল বানালে, কিছু ফেসবুক পোস্ট করলে হয়তো ফুটবলার হয়ে যাওয়া যাবে, কিন্তু না, সম্ভব নয়। আপনাকে কিন্তু ব্যক্তিগত অনুশীলন করাটা খুব দরকার। কেন দরকার না, দেখুন, আপনি যখন একটা ক্লাবের হয়ে ট্রেনিং করছেন তখন আপনি কম্বিনেশন মুভ প্র্যাকটিস করছেন মূলত, কিন্তু আপনার ধরুন বিভিন্ন খামতি আছে, হয়তো পজিশন সেন্সে খামতি আছে, সুমনদের যেটা আছে সাইড ব্যাক পজিশনে, বা আপনার হয়তো দূরপাল্লা শটে খামতি আছে, বা আপনার হেডিংয়ে খামতি আছে, বা আপনার ড্রিবলিংয়ে খামতি আছে। বিভিন্ন যে খামতিগুলো থাকে সেগুলো নিয়ে আলাদা করে অনুশীলন দরকার। কেননা যখন একটা ক্লাবের কোচিং হচ্ছে তখন কোচ তো আপনাকে নিয়ে পড়ে থাকছে না আলাদা করে, তো সেই জন্য সেটা দরকার। তো দেখে খুব ভালো লাগছে যে সায়ন ব্যানার্জি সেটা করছে, এবং আমি আসলে গতকাল ওর খেলা দেখে একটু অবাকই হয়ে গেছিলাম যে এতটা উন্নতি কী করে করলো ছেলেটা। তো অবশ্যই আজকে কারণটা জানা গেল যে ওই বাড়তি অনুশীলন। তো আশা করবো এটা বাকি স্থানীয় প্লেয়াররাও যেন করে, তন্ময় দাস থেকে শুরু করে সুমন দে, শ্যামল বেসরা, জানি না এরা করছে কিনা। যদি না করে থাকে তো সায়ন ব্যানার্জি তো উদাহরণস্বরূপ রইলই তাদের সামনে, তো করাটা উচিত। এবার আসি আইএসএল স্কোয়াড নিয়ে। দেখুন, আমার মনে হয় আইএসএল স্কোয়াড কেমন হচ্ছে এখনও শেষ হয়নি, সেটা যথার্থ সময় হয়তো ডুরান্ডের পরই হবে। কেননা ডুরান্ডে প্রাথমিকভাবে যে বিপক্ষ টিমগুলো আছে তারা বেজায় দুর্বল, তো তাদের বিরুদ্ধে কারো পারফরমেন্স দেখে খুব বেশি বিচার করা কিন্তু একটু কঠিন হয়ে যায়, অনেক সময় ভুল ভ্রান্তিও হয়ে যায়। ওই জন্য নকআউট স্টেজগুলো হয়ে যাওয়ার পরই বোঝা যাবে। কিন্তু একটা বিষয় নিয়ে এখনই বলতে চাই, যেটা আগেও অনেক আলোচনা করেছি, আমার চ্যাট ফোরামে আমরা অনেকে লেখালেখি করেছি, যে আরেকজন সেন্টার ব্যাক কিন্তু লাগবে আমাদের, বিদেশি। কেননা আপনি যদি দেখেন যে কেভিন সেবিলে, তাকে নিয়ে আপনি যতই গালভরা দাবি দাওয়া করুন, পোস্টার করুন, যেটা করে ইস্ট বেঙ্গলের ফ্যানরা, ফ্যান গ্রুপরা, তার কিন্তু বিশাল বড় কোনো পেডিগ্রি নয়। আপনি যদি তার পেডিগ্রি দেখেন খুব বিশাল কিছু নয়, আবার আপনি যদি তার অভিজ্ঞতা দেখেন সেটাও বিশাল কিছু নয়, তার উচ্চতাও বিশাল কিছু নয়, আনোয়ার টাইপ। তো সেই জন্য আশা করি ইস্টবেঙ্গল একজন ভালো দেখে একজন বিদেশি সেন্টার ব্যাক আনবে। দেখুন, এটা একটা অদ্ভুত একটা সময়, সেটা নিয়ে কিন্তু আমাদের যে লালটু বাবু কালকে ওনার ইউটিউব চ্যানেলে একটা ভালো কথা বলেছেন যে আইএসএল কবে হবে একটা ঘোর অনিশ্চয়তা রয়েছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে যে একটা ডামাডোল চলছে ভারতীয় রাজনীতিতে দিল্লিতে, তার ফলস্বরূপ এই স্পোর্টস বিলটা কবে যে পাস হবে বা আলোচনা হবে সেটা পেশ হয়ে গেছে পার্লামেন্টে, কিন্তু এই পাশের ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে দেখছি মানে জোরদার আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সেই পেহেলগাঁও নিয়ে এ পক্ষ ও পক্ষ মানে বোমাবর্ষণ চলছে।
তো সেই জন্য আমাদের লালটুবাবু কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি যে স্পোর্টস বিল কবে কী হবে, যাকে যবেই হোক এই সমস্যাটা মিটুক। যা মনে হচ্ছে ওই শীতের আগে খুব একটা শুরু হওয়ার সুযোগ নেই আমাদের আইএসএল বলুন বা যে লিগই। তো সেই ক্ষেত্রে একটা বিশাল সুযোগ থাকছে ইভান বা ওই জাতীয় কাউকে ওই উইন্টার উইন্ডোতে আনার, কেননা ইভানের ক্ষেত্রে তো আমরা জানি যে কোনো ট্রান্সফার ফি লাগবে না যদি উইন্টার উইন্ডোতে ওকে আনা যায়। তো ইভান হোক বা না হোক, ওরকম উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া থেকে কিন্তু অনেক প্লেয়ারকে আপনি পাবেন উইন্টার উইন্ডোতে, যেহেতু ওদের সিজনটা কিন্তু ডিসেম্বরই শেষ হয়ে যায়। তো এরকম আপনি ফ্রি ট্রান্সফারে মানে ট্রান্সফার ফি না দিয়ে কিন্তু অনেক ভালো ভালো বিদেশি পাবেন। তো বাকি প্লেয়ারদের নিয়ে পরে আলোচনা করা যাবে, আগে অনেক আলোচনা হয়েছে। তো যে বিষয়টা নিয়ে মজার কথা বলছিলাম যে বাংলার অঙ্ক বা বাঙালির অঙ্ক, এটা ঠিক ফুটবল নিয়ে নয়, কিন্তু এখানে একটু ভাববার বিষয় আছে, একটু লজিক্যাল বিষয়, সেই জন্য উত্থাপন করা। যদিও বিষয়টা রাজনৈতিক বিষয়, সমাজের বিষয়, তবু কিন্তু ব্যাপারটার মধ্যে একটা বাংলা অঙ্ক আছে, বাঙালিকে নিয়ে একটা বাংলার অঙ্ক আছে, যেটা খুব মজার। এই অঙ্কগুলো আপনি যদি ধরতে পারেন তাহলে আপনি যেমন ফুটবলের ক্ষেত্রে ধরতে পারবেন, আপনি রাজনীতির ক্ষেত্রেও ধরতে পারবেন, বা আপনার ব্যক্তিগত জীবনে অঙ্কটা ধরতে পারবেন। এই যে দেখুন, আমরা দেখছি যে গোটা দেশ জুড়ে বিশেষ বিশেষ কিছু রাজ্যে, যেখানে একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, বাঙালিদের ওপর অত্যাচার চলছে। সেই নিয়ে এ পক্ষ ওপক্ষ অনেক কিছু বলছে, বাংলাদেশি এসব বলছে। কিন্তু আমরা যেটা দেখছি মানে গ্রাউন্ড লেভেলে, যেটা হচ্ছে মানে খুব গরিব বাঙালির ওপর হচ্ছে, মানে যারা দিন মজুর, দিন আনি দিন খাই, এই শ্রেণীর বাঙালির ওপর, মানে আপনার এলিট বাঙালির ওপর কিন্তু হচ্ছে না অত্যাচারটা, এই শ্রেণীর বাঙালির ওপর হচ্ছে। এবার কেন হচ্ছে, এখানেও যার যে রাজনৈতিক রং সেই অনুযায়ী লোকে সেটা সেইভাবে ইন্টারপ্রেট করছে। এবং আমরা দেখছি যে পলিটিক্যাল পার্টি এর মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায়, তারা তো এটা পূর্ণ সদ্ব্যবহার করছে, গোটা দেশ জুড়ে আন্দোলন করছে, বাংলায় তো আন্দোলন করছেই। আবার যে বিরোধী পক্ষ পার্টি রয়েছে বাংলায়, মূল বিরোধী পার্টি, তারা আবার বলছে মানে এই তাড়িয়ে দেবো ওই তাড়িয়ে দেবো। কিন্তু দেখুন, আপনাকে সহজ অঙ্কটা বলছি, কেউই মূর্খ নয়। মানে যে বিপক্ষ পার্টি রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের তো সংগঠনের পেছনে তার একটা সংগঠন আছে, তো কাউকে মূর্খ ভাবার কোনো কারণ নেই, সবারই কিছু একটা অঙ্ক থাকে। এবার অঙ্কটা কি, বাংলা অঙ্কটা দেখুন, আপনি যদি গুজরাট থেকে যারা দিন আনি দিন খাই বাঙালিদের তাড়িয়ে দেন, তো তারা কোথায় যাবে? তারা ভয়ের চোটে বাংলাতে ফেরত আসবে। তো তারা যদি বাংলাতে ফেরত আসে, তো 2026-এর যে ইলেকশন হবে, তাতে কারা বেশি লাভবান হবে? যে গরিব একজন মুসলমান হিন্দু, সে যদি গুজরাটে থাকে ইলেকশনের চলাকালীন, তাহলে বেনিফিটেড কে হবে? অবশ্যই যারা ক্ষমতায় আছে তারা হবে না, যারা বিরোধী পার্টি তারা হবে। কেননা ভোটটা কিন্তু বিরোধী পার্টি পেতো না, বরঞ্চ যারা ক্ষমতায় আছে তারা পেত, তারা ভোটটা পেল না। সুতরাং এই যে গোটা দেশ জুড়ে গরিব বাঙালির ওপর একটা যে গরিব 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 মানে দুর্বল বাঙালির উপর যে এক প্রকার একটা সন্ত্রাস হচ্ছে, একটা মানসিক সন্ত্রাসও বলতে পারেন আপনি, তাতে করে কিন্তু আখেরে যে 2026-এর ইলেকশন হবে, তাতে লাভবান হবে যেই পার্টি এই মুহূর্তে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে। যদিও তাদের সমর্থকরা, তাদের রাজনৈতিক তাদের যে লিডার আছে, তারা প্রতিবাদ করছে। না, প্রতিবাদ তো অবশ্যই করা উচিত। বাঙালির ওপর সে যে শ্রেণীর বাঙালি হোক না কেন, গরিব, দিনমজুর, ব্লু কলার, হোয়াইট কলার, আপনি যাই বলুন, তার উপর যেখানেই কোনো সন্ত্রাস হোক না কেন, আর বাঙালি পশ্চিমবঙ্গে তো একটা প্রতিবাদ তো অবশ্যই দরকার। কিন্তু তাদের মধ্যে অনেকেই, আশা করি যাদের একটু ইন্টেলেক্ট ভালো, তারা জানে যে এতে করে লাভবান কিন্তু তারাই হচ্ছে। তাহলে অপরপক্ষ যারা এই সন্ত্রাসটা, মানসিক সন্ত্রাসটা করছে, তারা কেন করছে? মানে তারা তো মানে পাগল ছাগল নয়। দেখুন, তারা করছে একটা অঙ্ক, এটা বাংলা অঙ্কটা হচ্ছে এরকম, তারা মোটামুটি একটা ধর্মের রাজনীতি করে। মানে তারা ধরে নেয় যে মুসলমান তাদের ভোট দেবে না, যে বাকি হিন্দু পড়ে রইল তাদের একটা সংখ্যাগরিষ্ঠ তাদের ভোট দেবে, এবং সেই অঙ্কটা করেই সেই বাংলা অঙ্কটা করেই কিন্তু তারা বিভিন্ন ইলেকশনে জিতে আসছে বিভিন্ন রাজ্যে ভারতের। কিন্তু একটা সমস্যা হয়েছে, এই গরিব বাঙালি যাদের অনেকেই মুসলমান, তারা যদি এখন ধরুন দিল্লি, ইউপি, গুজরাটে বসবাস করতে শুরু করে, রয়েছে তো অনেকে, এই মুহূর্তে হয়তো তাদের সংখ্যাটা খুবই কম, কিন্তু আগামী 10 বছরের মধ্যে তাদের সংখ্যাটা কিন্তু একটু হলেও বাড়বে। ধরুন 1% হয়ে গেল বা 0.5%।
এই সংখ্যাটা যত বাড়তে থাকবে তত কিন্তু ওই ধরনের রাজ্যে, যেটাকে আমরা গো বলায় বলি বা কাউ বেল্ট বলি, সেখানে কিন্তু যারা এই হিন্দুত্বের ভিত্তিতে ক্ষমতায় আসে বা ক্ষমতায় রয়েছে এই মুহূর্তে, তাদের একটা রাজনৈতিক অসুবিধা হবে। তো সেই জন্য কিন্তু তারা এই মুহূর্তে এই লং টার্ম প্ল্যান, যে বাঙালিদের ওপর একটা সন্ত্রাস সৃষ্টি করে তাদেরকে আমার নিজের জায়গা থেকে সরিয়ে বাংলায় পাঠিয়ে দাও, মানে বাংলাদেশে পাঠানোটা মূল লক্ষ্য নয়। কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশে পাঠানো যদি মূল লক্ষ্য হয়, তাহলে তো সেই পার্টি, তারা পশ্চিমবঙ্গে যে বিগত কয়েকটা ইলেকশন, সেখানে মোটামুটি ভালো ফল করেছিল কোথায়, উত্তরবঙ্গে। এবং উত্তরবঙ্গে কেন করেছিল না, কেন ওখানে রাজবংশী রয়েছে, তারপর মতুয়ারা রয়েছে একটু পশ্চিমের দিকে, যারা মূলত ওই বাংলাদেশ থেকে এসছে, তাদের একটা ওই সিটিজেনশিপের সমস্যা আছেই। তো তাদের উপর সন্ত্রাস করে যেটা হচ্ছে, ওটা করতেই হয়, মানে আপনাকে একটু ব্যালেন্স তো দেখাতেই হবে। তাতে করে আখের কিন্তু তাদের ক্ষতি, কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে বাংলাটা হাল ছেড়ে দিয়েছে। মানে তারা জানে বাংলায় কিছু হবে না, তো এই বাংলাটাকে এখন বলিদান করে দিয়েছে একদম, মানে যে বলে না টাওয়েল, মানে তোয়ালে ফেলে দেওয়া, যেটা কুস্তিতে বলে। তাদের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের গড়টাকে বাঁচানো, মানে গোবলাটাকে বাঁচানো। সেই জন্য কিন্তু মূল এই সন্ত্রাসটা, আর কোনো কারণেই। অঙ্কটা হচ্ছে এরকম, আমি যেখানে আছি বাবা, আমি যেন এখানে বেঁচে পড়তে থাকি, বাংলা আমার চাই না, এইটাই হলো মূল অঙ্কটা। সুতরাং বুঝতেই পারছেন এখানেও একটা অঙ্ক রয়েছে। যাকে আইএসএল নিয়ে পরে আলোচনা করব, কিন্তু যেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে অনেকেই আলোচনা করছে, যে বিদেশি সেন্টার ব্যাক, সেটা নিয়ে বললাম। আর বাকি পজিশন নিয়ে আগে অল্প বিস্তর আলোচনা হয়েছে। ডুরান্টটা হয়ে যাক, ওই মার্তান রায়নাদের মতন খেলোয়াড়দেরকে আপনারা ভালো করে চিনে নিন, তারপর না হয় আরও বিশদে আলোচনা হবে। সকলে ভালো থাকবেন।